আসসালামু আলাইকুম এন্ড গুড ইভিনিং এভরিওয়ান। আশা করছি যারা সবাই জয়েন করেছেন তারা সবাই এমএসসিপিসিএইচ পার্ট 1 এ প্রিপারেশন নিচ্ছেন, অথবা সামনে এনএইচএস এ নিজেদের ক্যারিয়ার করতে চান, মানে স্বপ্ন দেখছেন। এই জন্য এমএসসিপিসিএইচ পার্ট 1 হচ্ছে এটার প্রথম ধাপ। তার জন্য হচ্ছে এমএসসিপিসিএইচ পার্ট 1 এর প্রিপারেশনটা যেন আপনারা সফলভাবে নিতে পারেন আপনাদের ট্রেনিং পিরিয়ডে। যে যেখানেই থাকেন না কেন, হয়তো বা কেউ বিসিএস জবে আছেন অথবা অন্য কোথাও চাকরিতে আছেন, কোনো পোস্ট গ্রাজুয়েশন কোর্সে আছেন, বা ট্রেনিং এ থাকাকালীন সময় আপনাদের ছোট্ট অল্প একটু সময় নিয়ে যেন আপনারা একটা টপিক সম্পর্কে খুব ছোট সময়ে খুব সুন্দরভাবে একটা ধারণা পান। সেজন্য আমাদের জেনেসিস আউটলেট থেকে আজকে স্পেশাল লাইভ সেশনটা, যেটা সবার জন্য ওপেন। আগ্রহী সবাই এটাতে জয়েন করতে পারেন। যে আমরা 30 মিনিটে খুব কম সময় এমন কিছু টপিক নিয়ে আলোচনা করব, যেটা নিয়ে আসলে আমার সিবিসিএইচ পার্ট 1 এ থিওরি পার্ট গুলোতে প্রায় সময় কোশ্চেন এসে থাকে এবং খুব ইম্পর্টেন্ট টপিকস গুলো যদিও আমাদের সবারই জানা, এই ডিজিজ গুলো আমাদের সবারই পরিচিত। তবু আমরা একটু ছোট আলোচনা করবো এটা নিয়ে যে আমরা হচ্ছে এই ডিজিজ গুলো আমরা যেভাবে পড়েছি তার সাথে এনএইচএস এর প্রোটোকলগত ম্যানেজমেন্টের ক্ষেত্রে কোনো ডিফারেন্স আছে কিনা, বা এনএইচএস এর যদি এটা থেকে কোশ্চেন আসে মাসিপিসিএস পার্ট 1 এ, তাহলে কোশ্চেন প্যাটার্নটা কিরকম হতে পারে, সিনারিও গুলো কিভাবে আসে, এই জিনিসগুলো নিয়ে একটা ছোটখাটো ডিসকাশন। আশা করি আপনারা সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে জয়েন করার জন্য। আচ্ছা, কথা না বাড়িয়ে আমরা আমাদের সেশনটিতে চলে যাই। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মাসিপিসিএস পার্ট 1 এর থিওরি পার্টে প্রায় সময় এটা থেকে কোশ্চেন এসে থাকে। ফাউন্ডেশন অফ প্র্যাকটিস এবং থিওরি অ্যান্ড সায়েন্স, যে দুটা পার্ট আছে, দুইটা পার্টের ক্ষেত্রেই এই টপিকটা গুরুত্বপূর্ণ। থিওরি অ্যান্ড সায়েন্সে আমরা সবাই জানি যে এটাতে হচ্ছে ইউজুয়ালি বেসিক নলেজ রিলেটেড কোশ্চেন গুলো বেশি আসে, যেখানে হচ্ছে আপনার যে কোনো ডিজিজের প্যাথোজেনেসিস রিলেটেড বা হচ্ছে ফার্মাকোলজি রিলেটেড কোশ্চেন গুলো একটু বেশি আসা সম্ভব। ফাউন্ডেশন অফ প্র্যাকটিসে ইউজুয়ালি গাইডলাইন বেস কোশ্চেন, ক্লিনিক্যাল সাইড অফ কোশ্চেন বেশি থাকে, যেখানে কোনো পেশেন্টের ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কি হতে পারে এবং অ্যাকর্ডিং টু দ্য এনএইচএস নাইস গাইডলাইন আমরা সেটাকে কিভাবে স্টেপ ওয়াইজ ম্যানেজমেন্ট দিব, এই জিনিসগুলো নিয়ে লেখা থাকে। তো গ্রুপ যে টপিকটা আছে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আমরা এই ডিজিজটা রিলেটেড আমরা অলরেডি এটা জানি, ডিজিজটা আমরা আমাদের দেশেও এই ডিজিজটা আমরা দেখেছি, আমরা ডিল করি পেশেন্ট গুলো। জাস্ট একটু রিক্যাপিচুলেট করা যে হচ্ছে বোথ থিওরি এন্ড ফগ দুইটা পরীক্ষার জন্য কি ধরনের কোশ্চেন বা কি ধরনের ইনফরমেশন এই ডিজিজটা থেকে আমাদের জানতে হবে। আজকে আমাদের 30 মিনিটের যে ছোট্ট সেশনটা, লাইভ সেশনে, এটাতে আমরা যে জিনিসগুলো সম্পর্কে জানবো। প্রথমে ক্রুপ ডিজিজটা কি এটা একটু রিক্যাপিচুলেট করবো। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা হচ্ছে গ্রুপের মতো আর কি কি ডিজিজ প্রেজেন্ট করতে পারে, যেগুলো হচ্ছে সিনারিওটা সিমিলার হবে। সেক্ষেত্রে কোশ্চেনের সিনারিওটা সিমিলার হবে, প্রেজেন্টেশনটা সিমিলার থাকবে। এক্ষেত্রে আমি গ্রুপের সাথে সাথে আর কি কি ডিডি চিন্তা করবো। এন্ড দেন যে গ্রুপের সবচেয়ে যে কমনেস্ট ডিডি এপিগ্লটাইটিস, এটাকে আমি ক্লিনিক্যালি কিভাবে ডিফারেন্সিয়েট করবো গ্রুপের সাথে। and determine the severity according to the NHS এর নাইস গাইডলাইন অনুযায়ী আমরা যে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজিসটা দেখি সেটা আসলে অন দ্য বেসিস অফ সিভিয়ারিটি অফ দ্য গ্রুপ, যে সিমটমের সিভিয়ারিটি অনুযায়ী মাইল্ড, মডারেট, সিভিয়ার এভাবে ডিভিশন করা থাকে। তো আমরা এইটা সম্পর্কে একটু জানবো। তো প্রথমে যেটা আমরা অলরেডি জানি যে গ্রুপের আরেকটা নাম হচ্ছে অ্যাকিউট ল্যারিঙ্গো ব্রঙ্কাইটিস। অর্থাৎ নাম শুনেই বোঝা যাচ্ছে দিস ইজ এন ইনফ্লামেশন। এটা হচ্ছে একটা অ্যাকিউট ভাইরাল ইনফ্লামেশন, যেটা কোথায় ইনভলভ করে, যেটা ইনভলভ করে আপার এয়ারওয়েজ। আপার এয়ারওয়েজ বলতে এখানে বোঝাচ্ছে ল্যারিংস, ট্রাকিয়া আপ টু দ্য প্রিন্সিপাল ব্রঙ্কিওল পর্যন্ত। এজন্য এটাকে আসলে ল্যারিঙ্গো ট্রাকিও ব্রঙ্কাইটিস বলা হয়ে থাকে। যেহেতু ভাইরাস দেওয়া হয়, তাহলে মোস্ট কমনের যে অর্গানিজম, যে ভাইরাসটা, সেটা হচ্ছে প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এছাড়া লিস্ট কমনের মধ্যে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, আরএসভি এবং ইকো ভাইরাস দিয়েও এটা হতে পারে। এটার একটা স্পেসিফিক এইজ ডিউরেশন আছে যেই সময় কমনলি পেশেন্ট গুলো এটা নিয়ে প্রেজেন্ট করতে পারে। তার মধ্যে ইউজুয়ালি 6 মান্থস ও 6 ইয়ার্স একটা ব্রড রেঞ্জ দেওয়া থাকে, বাট কমনলি পিক এজ হচ্ছে 6 মান্থস টু 2 ইয়ার্স। সাধারণত এই এজ রেঞ্জে বাচ্চাদের ক্ষেত্রে ফ্লু নিয়ে প্রেজেন্ট করার প্রবণতা বেশি থাকে। রুট অফ ট্রান্সমিশন হচ্ছে ড্রপলেট ইনহেলেশন, অ্যান্ড প্রেজেন্ট করে ইউজুয়ালি যে তিনটা কমন সিমটম নিয়ে, যে তিনটা ক্যারেক্টারিস্টিক ফিচার বলা যায়, সেটা হচ্ছে তার মধ্যে একটা বার্কিং কফ, ওয়ান ইজ ইন্সপিরেটরি স্ট্রাইডার অ্যান্ড রেসপিরেটরি ডিস্ট্রেস। এখন এখানে আসলে গ্রুপের ক্ষেত্রে ইনফ্ল্যামেশনের কারণে এই স্ট্রাইডারটা কেন হয়। আমরা জানি যে যে কোনো ইনফ্ল্যামেশনের ক্ষেত্রে একটা প্রধান ক্যারেক্টারিস্টিক হচ্ছে অ্যাকিউট ইনফ্ল্যামেশনের যে ইডিমা। এখানে যেটা হয় যে যে স্মুথ মাসল থাকে, ভাইরাল ইনফেকশনের কারণে স্মুথ মাসলটা ইনফ্ল্যামেশনের কারণে ইডিমাটাস হয়ে যায় এবং থিক এন্ড হয়ে যায়। যার কারণে যেহেতু ন্যারো, আমার লুমেনটা ন্যারো হয়ে যাচ্ছে,
তাহলে সেক্ষেত্রে কিন্তু আপার যে এয়ারওয়ে, ট্রাকিয়া এবং ল্যারিংস এবং আপার প্রিন্সিপাল ব্রঙ্কিওল এই জায়গাগুলোতে যখন আমার লুমেনটা ন্যারোইং হয়ে যাচ্ছে তখন আপার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়। এবং আমরা জানি যে যখন আপার এয়ারওয়ে কোনো কারণে অবস্ট্রাকশন হয় তখন এটার প্রেজেন্টেশনটা হয় ইউজুয়ালি আমরা যে আওয়াজটা পাই সেটাকে বলে স্ট্রাইডর। তাহলে এক্ষেত্রে কিন্তু গ্রুপে আমরা পেশেন্টের স্ট্রাইডর পাবো, বার্কিং কফ পাবো উইথ বার্কিং, অর এটাকে হার্শ কফও বলা হয়ে থাকে। And second, থার্ড হচ্ছে পেশেন্টের রেসপিরেটরি ডিস্ট্রেস নিয়ে আসতে পারে। ইন কেস অফ সিভিয়ারিটি, এক্সট্রিম সিভিয়ারিটি যদি হয়ে থাকে অথবা আনফিটেড থেকে যায় তাহলে সেক্ষেত্রে অনেক সময় পেশেন্ট সায়ানোসিস, ইরিটেবিলিটি, সিভিয়ার চেস্ট রিসেশন এগুলো নিয়েও প্রেজেন্ট করতে পারে। আচ্ছা, এখন হচ্ছে যেটা সেকেন্ড আমাদের যে টপিকটা ছিল ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অফ স্ট্রাইডর। এখন আপনাদের সাধারণত এইচএস এর যে কোশ্চেন গুলো থাকে সিনারিও বেসড কোশ্চেন, এক্ষেত্রে দেখা যাবে যে একটা সিনারিওতে যে পেশেন্ট কোনো পেশেন্ট স্ট্রাইডর নিয়ে প্রেজেন্ট করেছে, এক্ষেত্রে কিন্তু আমার মাথায় কিছু ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আমি চিন্তা করব, যেটার বেসিসে আমাদের পরবর্তী কোশ্চেন গুলো অ্যান্সার করতে হবে। এখন একটা পেশেন্টের যদি সিনারিওতে স্ট্রাইডরের কথা লেখা থাকে তাহলে স্ট্রাইডরের ক্ষেত্রে আমরা কি কি ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করবো। এক্ষেত্রে আপনারা ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসটা অনেক ভাবে ভাগ করতে পারেন। যেমন আমরা নর্মালি যেটা করি যে অ্যাকিউট ক্রনিক, যে একবার থেকে যদি প্রেজেন্ট থাকে তাহলে সেক্ষেত্রে কি কি ডিডি হতে পারে, যদি এটা অ্যাকিউট অনসেট হয় তাহলে সেক্ষেত্রে কি কি ডিডি হতে পারে, এটা আপনারা এইভাবে দেখতে পারেন। অথবা এইভাবে দেখতে পারেন যেভাবে এই ছকে দেখানো হয়েছে, এটা আমাদের ফোক কেসেস বুকে এবং হচ্ছে সায়েন্স অফ পেডিয়াট্রিক্স বুকে এভাবে দেওয়া ছিল, যেটার মধ্যে ইনফেক্টিভ মানে যদি পেশেন্টের হিস্ট্রিতে সিনারিওতে ফিভার উইথ স্ট্রাইডর থাকে তাহলে সেক্ষেত্রে আমার মাথায় আসবে ইনফেক্টিভ কজ গুলা, ইনফেক্টিভ ডিডি গুলা। ইনফেক্টিভ ডিজিজ ডিডির মধ্যে একদম পাঁচটা ডিডি এটা মুখস্থ, এটা আমরা সবাই জানি। সেটা হচ্ছে একটা গ্রুপ, এপিগ্লটাইটিস, ব্যাকটেরিয়াল ট্রাকিয়াইটিস, রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস এন্ড ডিপথেরিয়া। এই পাঁচটা হচ্ছে মুখস্থ ফর ইনফেক্টিভ স্ট্রাইডর যদি আমার সিনারিওতে পেশেন্টের ফিভার এবং অ্যাকুইট একটা কোরাইজাল সিমটমস অ্যালং উইথ স্ট্রাইডরের কথা বলা থাকে। এন্ড দেন সেকেন্ড ইনফ্ল্যামেটরি। ইনফ্ল্যামেটরি কেসেসে যেটা হচ্ছে, ইনফ্ল্যামেটরি যেটা বলা হয়েছে এখানে মেইনলি ক্লাসিফিকেশনের মধ্যে এটার আন্ডারে পড়ে অ্যানাফাইলেক্সিস এন্ড হেরিডিটারি অ্যানজিওইডিয়া। এক্ষেত্রে হচ্ছে পেশেন্টের ফিভারের কোনো হিস্ট্রি থাকবে না, আদার কোনো কোরাইজাল সিমটমস এর হিস্ট্রি থাকবে না। পেশেন্টের অ্যানাফাইলেক্সিস ক্ষেত্রে যেমন কোনো ড্রাগ অথবা কোনো অ্যালার্জি আগে হিস্ট্রি থাকতে পারে, কোনো এক্সপোজারের হিস্ট্রি হতে পারে, সাডেন পিনাট এক্সপোজার ও শেল এক্সপোজার অর এনি অ্যালার্জিক ম্যানিফেস্টেশন, এনি ড্রাগ রিঅ্যাকশনের কারণে অ্যানাফাইলেক্সিস রিঅ্যাকশন এরকম। And hereditary angioedema usually একটু earlier presentation হয় as it is a hereditary cause, তো এটার ক্ষেত্রে রিপিটেড সিমটমসটা ডেভেলপ করতে পারে, রিপিটেড স্টাইডরের হিস্ট্রি থাকবে, পেশেন্টের বারবার হসপিটালে সিমিলার কমপ্লেন নিয়ে, এটাদের কিন্তু আমরা এটা ডিফারেন্সিয়েট করতে পারি। এন্ড আদার্স এর মধ্যে মোস্ট কমন দুটা, সেটা হচ্ছে একটা ফরেন বডি ইনহেলেশন এন্ড অ্যানাদার ইজ ট্রাকিওম্যালেশিয়া। ট্রাকিওম্যালেশিয়াটা এট বার্থ থেকেই প্রেজেন্ট থাকবে পেশেন্টের, এক্ষেত্রে এটা একটা কনজেনিটাল কন্ডিশন জাস্ট লাইক ল্যারিঙ্গোম্যালেশিয়ার মতো। আর ফরেন বডি ইনহেলেশনটা অলওয়েজ অ্যাকিউট অনসেট হবে, যে সিনারিওটা সাধারণত থাকে যে কোনো একটা বার্থডে পার্টি বা কোনো একটা আউটসাইড হাউস হোল্ডে বাচ্চা বেড়াতে গেছে, দেন সাডেন হচ্ছে তার কোন একটা চোকিং হলো বা কিছু একটা হলো, রেসপিরেটরি ডিস্ট্রেস এবং স্টাইডর ডেভেলপ হলো, ইন দ্যাট কেসে আমার ডিডিতে ফরেন বডি ইনহেলেশন আসবে। আজকে যেহেতু আমরা গ্রুপ টপিকটা নিয়ে আলোচনা করছি, দেন হচ্ছে আমাদের আজকের ডিডি যেটা গ্রুপের সিনারিও বেস ডিডি বলি, দেন প্রথমে ইনফেক্টিভ যে ডিডি পাসটা আছে সেই ডিডি পাসটা অবশ্যই মনে রাখতে হবে, কারণ গ্রুপের সিনারিওতে আমি ফিভার এবং কোরাইজাল সিমটমস এগুলো সহ পাবো। তাহলে যে পাঁচটা ডিফারেন্সিয়েটস আমার মাথায় আসবে সেটা হচ্ছে এপিগ্লটাইটিস, ব্যাকটেরিয়াল ট্রাকিয়াইটিস, রেট্রোফ্যারেঞ্জিয়াল অ্যাবসেস এন্ড ডিপথেরিয়া গ্রুপের সাথে। আচ্ছা, অ্যানাদার হচ্ছে এখন গ্রুপের সাথে মোস্ট কমনলি যতগুলো পাঁচটা ডিডি বলে ইনফেক্টিভ এর মধ্যে, তার মধ্যে মোস্ট কমনলি গ্রুপের সাথে যেটা নিয়ে কনফিউশন হয় ক্লিনিক্যালি, দ্যাটস এপিগ্লটাইটিস। এপিগ্লটাইটিস এর সাথে আমি গ্রুপকে কিভাবে ক্লিনিক্যালি ডিফারেন্সিয়েট করবো। ইউজুয়ালি যেটা হয় যে গ্রুপের ক্ষেত্রে স্ট্রাইডর ও সিমটমস গুলো একটু স্লোয়ার অনসেট হয়, এপিগ্লটাইটিস এর ক্ষেত্রে র্যাপিড অনসেট হয়। এন্ড গ্রুপের ক্ষেত্রে যেমন তিনটা স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক ফিচার্স এর মধ্যে আমরা বলেছিলাম যে একটা বার্কিং কফ থাকে, এই বার্কিং কফটা ইউজুয়ালি গ্রুপে প্রমিনেন্ট থাকে, বার্কিং কফ এপিগ্লটাইটিস ইউজুয়ালি থাকে না, বা বার্কিং কফটা থাকে না, এই বার্কিং কফটা ক্যারেক্টারিস্টিক ফর গ্রুপ। এন্ড দেন 3 নাম্বার হচ্ছে যেটা এপিগ্লটাইটিস এর ক্ষেত্রে পেশেন্টের যেহেতু এপিগ্লটিসটা হাইলি সোলেন থাকে, পেশেন্ট একটা স্পেসিফিক ট্রাইপড পজিশনে থাকে এবং পেশেন্টের ড্রুলিং হতে থাকে, বিকজ পেশেন্ট ইজ আনএবল টু সোয়ালো অর টক। যখন আনএবল টু সোয়ালো হবে তখন কিন্তু পেশেন্ট ড্রুলিং নিয়ে প্রেজেন্ট করে। ড্রুলিং হচ্ছে ক্যারেক্টারিস্টিক ফিচার ফর এপিগ্লটাইটিস, যেটা সাধারণত গ্রুপে থাকে না। এন্ড দেন যেহেতু পেশেন্ট কথা বলতে পারছে না এবং সোয়ালো করতে পারছে না, পেশেন্টের ড্রুলিং নিয়ে প্রেজেন্ট করছে, স্পেসিফিক ট্রাইপড পজিশনে থাকে ইন কেস অফ এপিগ্লটাইটিস, তাহলে পেশেন্ট হচ্ছে সিভিয়ারলি টক্সিক এন্ড সিক লুকিং থাকে। সাধারণত গ্রুপে ইউজুয়ালি মাইল্ড টু মডারেট সিমটমের মধ্যে যখন থাকে তখন পেশেন্ট টক্সিক লুকে থাকে না।
তাহলে এই পয়েন্টগুলো দিয়ে আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো ক্লিনিক্যালি ইফ দিস ইজ এ কেস অফ ক্রুপ অর ইজ দিস এ কেস অফ এপিগ্লটাইটিস। এবার হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন অন দ্য বেসিস অফ সিভিয়ারিটি। এটা গ্রুপের ক্ষেত্রে যেটা সাধারণত আমরা গ্রুপের সাইন সিমটমস বলেছি যে ক্যারেক্টারিস্টিক ফিচার তিনটা আছে। এখন এটা সাইন সিমটম গুলোকে অন দ্য বেসিস অফ সিভিয়ারিটির অনুযায়ী মাইল্ড, মডারেট, সিভিয়ার তিনটা গ্রেডিং এ ভাগ করেছে এনএইচএস এ, যেখানে হচ্ছে যেটা ফর ম্যানেজমেন্ট পারপাসের জন্য যে আমরা মাইল্ড গ্রুপ, মডারেট গ্রুপ, সিভিয়ার গ্রুপ কোন পেশেন্ট কোন ধরনের সিমটমের সিভিয়ারিটিতে কি ধরনের ভাবে ট্রিটমেন্ট করবো ওদের গাইডলাইনটা এভাবে সেট আপ করা। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এনএইচএস এর ক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি জানতে হবে যে ওরা কোনটাকে মাইল্ড বলছে, কোনটাকে মডারেট বলছে এবং কখন সিভিয়ার গ্রুপ বলছে। তাহলে মাইল্ড কখন? মাইল্ড মানে মাইল্ড এখানে পেশেন্টের শুধু ওকেশনাল বার্কিং কফ নিয়ে প্রেজেন্ট করবে বাচ্চা। ইউজুয়ালি কোনো স্ট্রাইডর থাকে না, নো স্ট্রাইডর অ্যাট রেস্ট, কোনো এক্সেসরি মাসল রিসেশন আর সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেসের কোনো সাইন থাকবে না। পেশেন্ট ইউজুয়ালি ওয়েল প্লেফুল, ইটিং, ড্রিঙ্কিং এন্ড প্লেইং হবে। দ্যাট মিনস দ্যাট ওকেশনাল বার্কিং কফ যেটা দিচ্ছে সেটা দিয়ে আমি বুঝবো যে পেশেন্টের মানে গ্রুপ আছে। ইন দ্যাট কেস উই উইল ক্লাসিফাই দ্য পেশেন্টস অ্যাজ মাইল্ড গ্রুপ। দেন হচ্ছে যদি এর থেকে এক ধাপ উপরে যায় যে ফ্রিকুয়েন্ট পার্কিং কফ আছে পেশেন্টের, বারবার হচ্ছে, some stridor at rest, some degree of accessory muscular recession, respiratory distress আছে, child can be placating, will reluctantly engage, মানে সে একেবারে ইরিটেবল না, কোনো কাজ দিলে বা হচ্ছে কোনো অর্ডার দিলে সেটা হচ্ছে সে ফলো করতে পারছে, বাট একটু রিলাক্টেন্টলি, স্বাভাবিকের থেকে একটু কম। দেন দ্যাট গোজ ফর মডারেট ক্লাসিফিকেশন, যে তখন আমরা এটাকে মডারেট গ্রুপ বলবো, যে কিছুটা সিমটম থাকবে ইন সাম ডিগ্রি বাট নট সিভিয়ারলি টক্সিক। এন্ড সিভিয়ারের ক্ষেত্রে সেটা হচ্ছে পেশেন্ট যেটা সিভিয়ারলি মানে সিভিয়ারলি ইরিটেবল থাকবে, এজিটেটেড থাকবে বিকজ অফ সিভিয়ার ডিস্ট্রেস, ফ্রিকুয়েন্টলি বার্কিং কফ থাকবে, স্টাইডরটা খুবই প্রমিনেন্ট থাকবে, স্টাইডর অ্যাট রেস্ট, স্টাইডর অ্যাট রেস্ট থাকবে, এবং ডিফিকাল্টি ব্রিদিং উইথ সুপ্রাস্টার্নাল এন্ড সাবকোস্টাল রিসেশন থাকে। অনেক সময় পেশেন্ট সিভিয়ার হাইপোক্সিক অর লেথার্জি যদি হয়ে যায়, ইন দ্যাট কেসে পেশেন্ট সায়ানোসিস নিয়েও প্রেজেন্ট করতে পারে এবং পেশেন্ট ইজ এজিটেটেড থাকে, ইরিটেবল থাকে ইন কেস অফ সিভিয়ার। আচ্ছা, এখন যেটা হচ্ছে ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি, যেটা অ্যাকর্ডিং টু দ্য নাইস গাইডলাইন, এখানে মাইল্ড, মডারেট, সিভিয়ার, এখানে তিন ধরনের কোন ধরনের সিভিয়ারিটি অনুযায়ী পেশেন্টকে আমরা কিভাবে ম্যানেজ করব। এখন যেটা মাইল্ড সিমটম, সেক্ষেত্রে আমরা বলেছি যে পেশেন্টের অনলি সাম প্রেজেন্স অফ বার্কিং কফ থাকবে, এছাড়া কোনো স্টাইডর অ্যাট রেস্ট নাই, কোনো রেসপিরেটরি ডিস্ট্রেস নাই। ইন দ্যাট কেস আমার পেশেন্টকে অ্যাডমিশন করার কোনো ইন্ডিকেশন নাই। আমি তাকে ওরাল ডেক্সামেথাসোন একটা ডোজ দিব। ওরাল ডেক্সামেথাসোনের যে ইউজুয়ালি ডোজের পরিমাণটা পার্ট ওয়ান এর ক্ষেত্রে না জানলেও হয়, যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে খুবই ভালো। সাধারণত ডোজ রিলেটেড কোশ্চেন আসে না, তবে এটার ক্ষেত্রে যেটা আমরা যে ডোজটা ইউজ করি ওরাল ডেক্সামেথাসোনের 0.15 মিলিগ্রাম পার কেজি বা 150 মাইক্রোগ্রাম পার কেজি, যেভাবে বলেন, 0.15 মিলিগ্রাম পার কেজি একটা ওরাল ডেক্সামেথাসোন ডোজ দেওয়া হয়। এবং পেশেন্টস কে একটা হচ্ছে ওদের গ্রুপের একটা লিফলেট আছে যে সিভিয়ারিটি অফ সিমটমস, এবং যদি সিমটমস এর থেকে খারাপ হয় তাহলে কি কি করবে, এটা নিয়ে এডুকেট করতে হবে পেশেন্টকে আমাদেরকে, যে পেশেন্টের প্যারেন্টস কিভাবে বুঝবে যে রেসপিরেটরি ডিস্ট্রেসটা ওরসেন হচ্ছে কিনা, এবং কখন তারা এর থেকে খারাপ অবস্থা চিন্তা করলে মানে হেল্প সিক করবে, ফার্দার হেল্প সিক করবে। এটা আমি পেশেন্টের প্যারেন্টস কে বুঝিয়ে তাকে আমরা ডিসচার্জ করে দেবো ওরাল ডেক্সামেথাসোনের পর। আর যেটা হচ্ছে যে প্রথমে যখন ওরাল ডেক্সামেথাসোন এবং ওরাল যেহেতু মাইল্ড সিমটম, এক্ষেত্রে কিন্তু যেহেতু মাইল্ডে ওরাল ডেক্সামেথাসোন ইমপ্রুভ করে যায়, সেক্ষেত্রে আমি পেশেন্টকে ডিসচার্জ করে দিতে পারবো। কিন্তু যখন আমি মডারেটে যাচ্ছি, মডারেট সিমটমের ক্ষেত্রে যেটা থাকে যে সাম ডিগ্রি অফ বার্কিং কফ এন্ড স্টাইডর অ্যাট রেস্ট থাকতে পারে, বাট সিভিয়ার রেসপিরেটরি ডিস্ট্রেস থাকে না, পেশেন্ট সিভিয়ারলি ইরিটেবল থাকে না। ইন দ্যাট কেসে আমরা প্রথমে ওরাল ডেক্সামেথাসোন দেবো পেশেন্টকে, সেম ডোজ 0.15 মিলিগ্রাম পার কেজি। এন্ড দেন হচ্ছে 4 আওয়ার্স একটা অবজারভেশন পিরিয়ড থাকে, যে আমি 4 ঘন্টা পেশেন্টকে অবজার্ভ করবো। দেন যদি দেখি যে 4 ঘন্টা পর পেশেন্টের সিমটম মাইল্ড এর দিকে চলে গেছে, মানে পেশেন্ট ইজ ইমপ্রুভিং, দেন হচ্ছে তখন আমি পেশেন্টকে যে মাইল্ডের যেমন ক্যাটাগরিতে পড়ে ডিসচার্জ হোম করবো। এক্ষেত্রে একটা কথা গাইডলাইনে বলা আছে যে আমি পেশেন্টকে ডিসচার্জ করবো ইন কেস অফ মডারেটে 4 ঘন্টা অবজারভেশন করবো ওরাল ডেক্সামেথাসোন দেওয়ার পর, এবং 4 ঘন্টা পর পেশেন্টের যদি সাইন সিমটমস ইমপ্রুভিং হয় তাহলে হচ্ছে আমি তাকে ডিসচার্জ করবো, এবং 12 আওয়ার্স পরে একটা ওরাল ডেক্সামেথাসোন ডোজ তাকে আমি বাসায় নেওয়ার জন্য বলতে পারি, সেম অ্যামাউন্টে 0.15 মিলিগ্রাম পার কেজি আফটার 12 আওয়ার্স অফ দা ফার্স্ট ডোজ আমি দিতে পারি। আর যদি কোনো ইমপ্রুভমেন্ট না থাকে, দ্যাট মিনস পেশেন্ট ডিটোরিয়েট করছে অর্থাৎ সিভিয়ারের দিকে চলে যাচ্ছে, তখন আমাকে অ্যাকর্ডিং টু দা সিভিয়ার গ্রুপের ম্যানেজমেন্টের গাইডলাইন অনুযায়ী পেশেন্টকে ট্রিটমেন্ট দিতে হবে। ইন দ্যাট কেসে প্রথমে আমরা কি করবো, ওরাল ডেক্সামেথাসোন সবগুলোর ক্ষেত্রেই ফার্স্টে, সিভিয়ার যেটা এক্সট্রা আমি অ্যাড করবো সেটা হচ্ছে নেবুলাইজেশন অফ বুডেসোনাইট এন্ড নেবুলাইজেশন অফ অ্যাড্রেনালিন। এখন বুডেসোনাইট সাধারণত 2 মিলিগ্রাম নেবুলাইজেশন ডোজ, এন্ড অ্যাড্রেনালিনের ক্ষেত্রে যেটা অ্যাড্রেনালিন 1:1000 ডাইলুশন, অর্থাৎ
আমাদের বাংলাদেশে যে অ্যাম্পুলটা পাওয়া যায় এটা 1:1000 ডাইলেশনেই পাওয়া যায়, উইচ মিনস আমরা এটাকে কোনো ডাইলুট করব না। এই অ্যাম্পুল থেকে ডিরেক্টলি 0.4 ml/kg হিসাবে যে ডোজটা আসে সেটা হচ্ছে আমরা নেবুলাইজড করবো উইদাউট এনি ডাইলুশন। এক্ষেত্রে ডোজ জানাটা ইম্পর্টেন্ট না, বাট আপনারা গাইডলাইন দেখে যদি ডোজটা মনে রাখতে পারেন তাহলে খুবই ভালো। যেহেতু আপনারা এটা সচরাচর ওয়ার্ড ইউজ করে থাকেন তাহলে এটা মনে রাখাটা খুব একটা কষ্ট হবে না। সেক্ষেত্রে আমরা যেটা বললাম যে সিভিআর এর ক্ষেত্রে আমরা ওরাল ডেক্সামেথাসোন দিব, এবং তারপর হচ্ছে নেবুলাইজড বুটাসোনাইড এন্ড নেবুলাইজড অ্যাড্রেনালিন দেওয়ার পর ওইখানে অক্সিজেনের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে পেশেন্টকে অক্সিজেন ইউজ বাই ব্লো বাই টেকনিক। ব্লো বাই টেকনিকটা হচ্ছে আমি অক্সিজেন মাস্কটা পেশেন্টের ফেস থেকে দূরে রাখবো। তার কারণ হচ্ছে গ্রুপের ক্ষেত্রে একটা ব্যাপার যেটা থাকে যে পেশেন্ট যখন সিভিয়ার গ্রুপে আছে পেশেন্টকে আমি যত যত পেশেন্ট অনেক ইরিটেবল হয়ে আছে, আমি পেশেন্টকে যত এজিটেশন কম দেবো, যত তাকে ডিস্ট্রেস কম দিব, কোনো ইনভেস্টিগেশন আর কোনো ইনভেস্টিভ প্রসিডিউর তাকে বিরক্ত না করব, তত তার ইমপ্রুভিং সাইন সিমটমস গুলো ইমপ্রুভিং এর দিকে যাবে। বাট আমি যদি তাকে এক্সেলারেট করতে থাকি অর এজিটেট করতে থাকি তাহলে কিন্তু এই ডিস্ট্রেসটা বাড়বে। তাই সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় যে বাচ্চারা এরকম ইরিটেবল থাকে, অক্সিজেন লাগাতে চায় না, অক্সিজেন নিতে চায় না। ইন দ্যাট কেসে আমি তাকে অক্সিজেন মাস্কটা পেশেন্ট প্যারেন্টস কে বলতে হয়, অথবা কোনোভাবে এটা দূরে, মুখ থেকে একটু দূরে ধরতে হয়, বাট এমন ভাবে যেন সে অক্সিজেনটা পায়। এটাকে বলে ব্লো বাই টেকনিক। এটা ইন কেস অফ গ্রুপের ক্ষেত্রে পেশেন্টের ডিস্ট্রেসটা মিনিমাইজ করার জন্য এটা করা হয়ে থাকে। এন্ড ইন দ্যাট কেসে যদি পেশেন্ট আরো খারাপ হয়ে যায়, যে লেথার্জি সায়ানোস্ট হয়ে গেছে বা আরো ডিটোরিয়েট করছে, তখন সেক্ষেত্রে আমাকে পেশেন্টকে এসকেলেটরটা পেডিয়াট্রিক আইসিইউ তে নিতে হবে। এই গেল হচ্ছে ম্যানেজমেন্ট প্রোটোকল। আশা করি যদি আপনাদের কোনো কোয়েরি থেকে থাকে অথবা কোথাও বোঝার সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কোয়েশ্চেন করতে পারেন, যদি এটা নিয়ে কোনো কোয়েরি থেকে থাকে। এবার হচ্ছে আমাদের ক্লিনিক্যাল কেসেস বুক, যেটা ফাউন্ডেশন অফ প্র্যাকটিসে, সেখান থেকে একটা সিনারিও আমরা একটু শর্ট টাইমের মধ্যে একটু দেখবো যে আসলে সিপিসিএইচ এর যে কোশ্চেনটা কিরকম ভাবে প্যাটার্নে আসতে পারে। ইন দ্যাট কেসে যখন আপনারা সিনারিও গুলি পড়বেন ইউজুয়ালি এরকম হয় যে অনেক বড় সিনারিও, যে সিনারিও গুলো অনেক বড় থাকে। এক্ষেত্রে যেটা হয় যে আপনাকে যে রেড মার্ক রেড মার্ক মানে হচ্ছে যে রেড ফ্ল্যাগ সাইন কোনগুলো বা স্পেসিফিক কোন জায়গাগুলো আপনার কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এই জায়গাগুলো মার্ক করতে 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 হবে। যেটা যদি আপনি চিন্তা করে পড়েন তাহলে আপনার মাথায় ডায়াগনোসিসটা শর্ট টার্মের মধ্যে আনা পসিবল হবে। এক্ষেত্রে অনেক কোয়েশ্চেন পড়তে হবে, অনেক কোয়েশ্চেন প্র্যাকটিস করতে হবে। ফাউন্ডেশন অফ প্র্যাকটিসেস এর যে ক্লিনিক্যাল কেসেস বইটা আছে, এটার কোয়েশ্চেন গুলো এবং প্রিভিয়াস ইয়ারের রিকল কোয়েশ্চেন গুলো যখন আপনারা সলভ করবেন তখন আস্তে 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 জিনিসটা প্র্যাকটিস হবে। আমরা এখন এই কোয়েশ্চেনটাতে পড়ি, এটা আমরা শর্টকাটে পড়বো। ইউ আর অন কল and are called to the emergency department to review Jazz. Jazz is a 18-month-old boy. তাহলে ওটার কমপ্লেনটা কি ছিল? When you arrive, he is sitting up in the bed, breathing noisily, which means noisy breathing আছে, with an occasionally harsh cough. তাহলে এখানে আমি মার্ক করবো এটা, he is sitting up in the bed, breathing noisily, and occasional harsh cough আছে. His mother tells that he has been unwell for last few days with a cough. Few days ধরে সে unwell. তাহলে hasn't eaten much, has not been keen to play. Jazz is reluctant to interact with you, but when he does talk to his mother, you notice that his voice is hoarse. Reluctant to interact, আর এখানে বলেছেন ভয়েস হচ্ছে হোর্স। তাহলে এক্ষেত্রে আমি যখন অন এক্সামিনেশনে টেম্পারেচার নোট করলাম 37.7 ডিগ্রি সেলসিয়াস, হার্ট রেট 105, respiratory rate 41, and oxygen saturation 96% in the air. He is using his accessory muscle to breathe and has harsh transmitted sound on inspiration with no wheeze or crackle. তাহলে CVS examination and capillary filtering with normal findings. তাহলে এক্ষেত্রে পেশেন্ট কিছুটা রিলেক্টেন্ট টু ইন্টারাক্ট আছে, বাট এখানে সিভিয়ার ইরিটেবল বা সিভিয়ারলি ডিস্ট্রেস এখানে এরকম কোনো সাইন বলা যায় নাই, বা আমরা অন এক্সামিনেশনে যে ভাইটাস গুলো দেওয়া আছে সেটাতে প্রকাশ পায় না, উইচ মিনস মাইল্ড টু মডারেটের মধ্যে সিমটমস গুলো বলা যায়। এটা হচ্ছে সাইন্স। দিস সিনারিও gives us the hint of a moderate group. তাহলে এটা আমি সিনারিওটা দেখে প্রথমে আমার মাথায় চিন্তা করে নিব যে এখানে আসলে ডায়াগনোসিসটা কি বোঝাতে চাচ্ছে। তাহলে এক্ষেত্রে ফার্স্ট কোয়েশ্চেন যেটা, which organism is the most likely cause of this presentation? যারা ক্লাসে জয়েন করেছেন তাদের মধ্যে কেউ কি বলতে চান যে অ্যান্সারটা কি হবে? এনিওয়ান হু ওয়ান্টস টু ভলান্টিয়ার, মাইকটা ওপেন করে একটু বলেন যে এটার অ্যান্সারটা কি হবে। আমরা অলরেডি এটা ক্লাসে পড়েছি এবং আপনারা সবাই জানেন। তো প্রথম কোয়েশ্চেনের অ্যান্সারটা যদি কেউ বলতে চান। ওকে, বলতে না চাইলে সমস্যা নেই। আহ
এক্ষেত্রে যেটা আমরা জানি যে মোস্ট কমনেস্ট অর্গানিজম ফর গ্রুপ ইজ প্যারা ইনফ্লুয়েঞ্জা। এখানে যেটা হচ্ছে আপনি যদি সিনারিওটা ধরতে পারেন দেন এই কোশ্চেনটা আপনার জন্য ইজি হয়ে যাবে যে আসলে কোন অর্গানিজমটা বলছে। কিন্তু সিনারিওটা যদি ভুল হয়ে যায় তখন কিন্তু আপনি বুঝতে পারবেন না যে আসলে অর্গানিজমটা কি চাইছে, কারণ এখানে কিন্তু সবগুলো যেটা দেওয়া আছে, যেমন এটা যদি আপনি এপিগ্লটাইটিস হিসেবে চিন্তা করেন দেন হিমোফাইলাস ইনফ্লুয়েঞ্জা আপনি অ্যান্সার করবেন, যেটা ভুল হবে। তো সেক্ষেত্রে এটা স্পেসিফিক্যালি বুঝতে হবে যে আসলে কোন সিনারিওটা বোঝাচ্ছে। ইন কেস অফ এপিগ্লটাইটিসে পেশেন্টের কিন্তু এখানে বলা হয়েছিল যে আগে 2 দিনের কাশির হিস্ট্রি আছে। ইউজুয়ালি এপিগ্লটাইটিসে আমরা জানি যেটা অ্যাকিউট আর র্যাপিড অনসেট হয়ে থাকে, এবং এপিগ্লটাইটিসের ক্ষেত্রে পেশেন্ট অনেক বেশি টক্সিক থাকে। ইন দ্যাট কেস আপনার পেশেন্টের ডুলিং এর হিস্ট্রি থাকবে, যেটা ক্যারেক্টারিস্টিক ফিচার ফর এপিগ্লটাইটিস। এক্ষেত্রে কিন্তু হোর্সনেস অফ ভয়েস এন্ড বার্কিং কফটা নট ইম্পর্টেন্ট। তো সেক্ষেত্রে এই জন্য এটা হচ্ছে এই ডায়াগনোসিসটা ট্রু। And second question যেটা, which one of the following is the mainstay of management in this case? এখন যেটা হচ্ছে যে মাইল্ড, মডারেট, সিভিয়ার তিনটার ক্ষেত্রে আমার মেইনস্টে অফ ম্যানেজমেন্ট কিন্তু সেম। এটা সিভিয়ার কেসের মধ্যে পড়ে না, মডারেট কেসের মধ্যে পড়ে। যদি সিনারিওটা মাইল্ড কেসেও পড়তো তাহলেও কিন্তু এটার কোশ্চেন অ্যান্সার একটাই দিত, সেটা হচ্ছে ওরাল স্টেরয়েড। আমরা তিনটার ক্ষেত্রে কিন্তু নাইস গাইডলাইন অনুযায়ী যেটা পড়লাম যে ফার্স্ট স্টেপ কিন্তু আমার ওরাল ডেক্সামেথাসোন। তাহলে আমি প্রথমেই তিনটা কেসের ক্ষেত্রে আমার মেইনস্টে অফ ট্রিটমেন্ট ওরাল স্টেরয়েড, দেন পেশেন্টের ইমপ্রুভমেন্ট দেখে আমি পরবর্তী স্টেপে যাব। Which one of the following investigation should be undertaken? এখানে যেটা বললাম যে যখনই কোনো পেশেন্ট গ্রুপ নিয়ে অ্যাকিউট কন্ডিশন এসেছে, পেশেন্টকে আমার ম্যানেজ করাটাই ফার্স্ট প্রায়োরিটি। আমি পেশেন্টকে এজিটেট করে ওর ডিস্ট্রেসটাকে ডিটোরিয়েট করবো না। ইন দ্যাট কেসে নো ইমিডিয়েট ইনভেস্টিগেশন ইজ নেসেসারি। সেক্ষেত্রে পরবর্তীতে যদি আমি আদার কোনো ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস চিন্তা করি বা পরবর্তী ক্ষেত্রে আমরা গ্রুপের ক্ষেত্রে ইনভেস্টিগেশন করতে পারি। আমরা গ্রুপের ক্ষেত্রে সাধারণত যে সাপোর্টিভ ইনভেস্টিগেশন যেটা করি, ফ্রন্ট নেক এক্সরে যেটা করা হয়, সেক্ষেত্রে যদি এটা আপনার ইমিডিয়েট ইনভেস্টিগেশনের দরকার নেই, এটা আমি পরে করতে পারবো। কারণ এটা এক্ষেত্রে গ্রুপের যেটা হয় যে গ্রুপের ডায়াগনোসিসটা মোস্টলি ক্লিনিক্যাল ডায়াগনোসিস। এটা গ্রুপ কিনা এটা বোঝার জন্য আমাকে এক্সরে না করে আমি পেশেন্টের সিমটমস দিয়ে আগে ট্রিট করতে হবে, তাকে ডিসচার্জ দেওয়া যাবে না। দেন আমি ইনভেস্টিগেশন করবো। এখন যদি আমি ইনভেস্টিগেশন করি সেক্ষেত্রে আমি নেক এক্সরেতে কি ফিচার পাবো, যেটা আমরা জানি সবাই, যেটাকে স্টিপল সাইন বলে। যে ট্রাকিয়াটা ইডিমাটাস হওয়ার কারণে যে ন্যারোইং এয়ারওয়ে হয়ে যায়, এতে ট্রাকিয়ার এয়ারওয়ে ন্যারো মাথাটা একটা স্টিপেলের মতো লাগে, সরু, এবার নিডল এর মতো লাগে, এইটাকে স্টিপল সাইন বলা হয়। তাহলে আমরা গ্রুপের ক্ষেত্রে যদি এক্সরে করি তাহলে আমি ওটাতে এক্সরেতে স্টিপল সাইন পাবো। এটা রেডিওলজির ক্ষেত্রে যখন আপনাদের রেডিওলজি বা এই জিনিসগুলো লাগবে বা ক্লাসগুলো করবেন তখন এটা আরো ক্লিয়ার হবে। এখন যেটা হচ্ছে যে এখানে ক্লাসের সামারি হচ্ছে আজকে এইটুকুই, যে গ্রুপ ডিজিজটার সম্বন্ধে আমরা জানলাম এবং অ্যাকর্ডিং টু দ্য এনএইচএস গাইডলাইন আমরা কিভাবে গ্রুপটা ম্যানেজ করি সেই জিনিসগুলো সম্পর্কে জানলাম, যে অ্যাকর্ডিং টু দ্য সিভিয়ারিটি আমরা গ্রুপটা ম্যানেজ করি, মাইল্ড, মডারেট এবং সিভিয়ার কেস। তাহলে এই আজকের ক্লাসের মধ্যে আমরা যে কথাগুলো বললাম বা যে টপিকটা আলোচনা করলাম, এই সবগুলো কথাই এবং সবগুলো টেবিলই আপনারা ক্লিনিক্যাল কেসেস বুক ফর ফপের ফার্স্ট নাম্বার ক্লিনিক্যাল কেস যেটা আছে অন দা গ্রুপ সিনারিও যেটা আমরা প্র্যাকটিস করলাম, এখানে ডিটেলসে আপনারা এখান থেকে করে নিতে পারেন। আরো সুন্দরভাবে ডিটেইলে অ্যান্সার গুলো কিভাবে করবেন এবং সেগুলোর ব্যাখ্যা সুন্দরভাবে এখানে দেওয়া আছে, ইনক্লুডিং দ্য টেবলস আই হ্যাভ শোন। এন্ড অলসো যে ম্যানেজমেন্ট পোর্শনটা আছে মাইল্ড, মডারেট, সিভিয়ারে কত ডোজে দিবেন, কখন দিবেন, কিভাবে দিবেন, এটা সুন্দর করে আমাদের পেডিয়াট্রিক যে গাইডলাইন, নাইস গাইডলাইন 2022-2024 যে আপডেটেড গাইডলাইনটা, সেই গাইডলাইনও সুন্দরভাবে আছে। কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আজকের ক্লাস সম্পর্কে তাহলে করতে পারেন। ওকে, যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমরা মনে হয় আমরা আজকে শেষ করতে পারি। এর পরবর্তীতে যদি কখনো আপনাদের এই টপিক রিলেটেড বা এই কোশ্চেন রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে সেটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। এবং আশা করবো যে আপনারা যারা এমআরসিপিসি দিতে চান বা অলরেডি এমআরসিপিসি পার্ট 1 এর থিওরির জন্য প্রিপারেশন নিচ্ছেন,
তারা হচ্ছে জেনেসিস এর এই যে 30 মিনিটস এর যে ছোট লাইভ সেশনের ক্লাসগুলো এগুলো থেকে উপকৃত হবেন। তার কারণ আপনারা ট্রেনিং পিরিয়ডে বা যেখানেই ব্যস্ত থাকেন না কেন, হয়তো বা সবসময় পড়াশোনার বইটার সাথে নেওয়া বা পড়াশোনা করাটা হয়ে উঠছে না। এক্ষেত্রে এই শুধু 30 মিনিটের ছোট্ট একটা ক্লাসের মাধ্যমে কিন্তু এমন টপিক গুলো আলোচনা করা হয় যেগুলো থেকে সচরাচর এমআরসিবিসিএস আরসিপিসিএস থেকে কোশ্চেন আসে, যেগুলো আমাদের সবারই জানা। জাস্ট একটু এনএইচএস এর নাইস গাইডলাইন অনুযায়ী এটাকে নিজেকে একটু আপডেটেড করে নেওয়া, এই নলেজটুকু শুধু একটু আহ, নিজেকে আপডেটেড করে একটু গুছিয়ে নেওয়া। এই সময়টুকু আশা করি আপনাদের সবারই কাজে লাগবে। আশা করি আপনারা জেনেসিস এর সাথে থাকবেন, আমাদের সামনের সেশন গুলোর সাথে থাকবেন। এবং আমাদের অক্টোবরের 5 তারিখ থেকে একটা লং ব্যাচ শুরু হচ্ছে ফর এমআরসিপিসিএস পার্ট 1। যারা আগ্রহী আছেন তারা জেনেসিস আপডেয়ারের সাথে থাকবেন এবং জয়েন করবেন আশা করি।